প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক ছাত্রীদের আজকের এই ক্লাসে স্বাগত জানিয়ে আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, তোমাদের সাথে ক্লাস শুরু করছি। আমরা পড়ছি ব্যাংক তহবিলের ব্যবহারের ঋণের শ্রেণী বিভাগ। গত ক্লাসে আমি ঋণের শ্রেণী বিভাগ পুরোটা আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনার একটা অংশ, তিনটে প্রকার ছিল। তিনটে প্রকারগুলি, একটা ছিল প্রকৃতি অনুযায়ী ঋণ, আরেকটা ছিল ব্যবহার অনুযায়ী ঋণ, আরেকটা ছিল মেয়াদ অনুযায়ী ঋণ। আমি ব্যবহার অনুযায়ী এবং মেয়াদ অনুযায়ী যে ঋণগুলো, সেগুলো আলোচনা করেছি শ্রেণী বিভাগের। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী ঋণের যে কয়েকটা শ্রেণী বিভাগ আছে সেগুলো নিয়ে। আমি আশা করছি এই এক সপ্তাহে তোমরা আমার দেওয়া যে পড়াগুলো ছিল সেগুলো শেষ করেছ এবং আজকে আমার ক্লাসের জন্য প্রস্তুত হয়ে আসছো। ছাত্রীরা, একটা কথা কিন্তু মনে রেখো, আমরা সবাই খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি, প্রতি সপ্তাহে সবার ক্লাস দিচ্ছি, কিন্তু তোমরা যদি না আগাও, আমাদের এই আগানো একেবারেই ব্যর্থ। আর তোমরা অনেকেই আমার কাছে বলেছ যে ম্যাডাম, এতগুলো ক্লাস দেখতে দেখতে চোখে হারায় না, মাথা ব্যথা করে। তারপর অনেকে বলছো তোমাদের মোবাইলের এমবি সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে। আমার মনে হয় তোমাদের প্রতি আমার একটা থাকবে, অনুরোধ বলতে পারো, যে উপদেশও বলতে পারো, যে তোমরা আমাদের লেকচারগুলি যখন শুনবা সাথে সাথে একটা বই সামনে রাখবা এবং খাতা সামনে রাখবা, এবং লেকচারের গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় তোমরা নোট করে ফেলবা। তাহলে একই লেকচার তোমাকে বারবার দেখতে যেতে হবে না। দু নম্বর, একই দিনে যদি 5টা ক্লাস থাকে, তুমি 5টা খাতায় আলাদা আলাদা করে নোটগুলো পড়ে ফেলো। তাহলে প্রয়োজনে যদি কখনো নোটের কোনো অংশ না বুঝো, তখন সেই ক্লাসটা আবার রিভিউ করে দেখবে। কিন্তু যদি মোবাইলটাকেই বা এই ক্লাসগুলো অনলাইনে দেখে দেখেই তুমি মনে করো এভাবেই আমার সব শিখতে হবে, সেটা তোমাদের এই কমপ্লেনগুলো তখনই থাকবে এবং সেটা সম্ভব না। তাহলে আজকে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি সেটার জন্য অবশ্যই বই খাতা সামনে রেখে বসবে, এবং আমার এই কথাগুলো এবং গুরুত্বপূর্ণ যে পার্থক্য, যে সম্পর্কগুলো নিয়ে কথা বলছি, সেগুলো সাথে সাথে তোমরা নোট করে ফেলবে, বই দাগিয়ে ফেলবে। সবারই বই আছে, বই দাগিয়ে ফেলো যে এই প্রশ্নগুলো বা এই অংশগুলো, এই উত্তরটুকু আমার লাগবে, এগুলো আমাকে সম্পূর্ণ নোটে করে বা আন্ডারলাইন করে রেখে রেখে দিবা, যেন তোমাদের অসুবিধা না হয়। তাহলে আর এই যে বললাম মাথা ব্যথা করে বা বারবার আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সমস্যা, কিছু আর্থিক সমস্যার কথা বলেছ, সেই জায়গাগুলোতে আর তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, আসো আমরা আমাদের আজকের লেকচারে যাই। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে উদ্দীপকগুলো আসে এই ব্যাংক ঋণের প্রকারভেদ থেকে, সেগুলো সম্পূর্ণই আজকের এই 3টা প্রকার থেকে আসে। আমি এই জন্যেই গত ক্লাসে সব একসাথে পড়াইনি, কারণ তোমার মাথায় নিতে পারবে না বা নোট করে কমপ্লিট করতে পারবে না, নোটগুলো টুকে রাখতে পারবে না। আচ্ছা, আসো আমরা 1 নম্বরে যেটা ছিল প্রকৃতি অনুযায়ী ঋণ, সেটাকে আমরা 2টা ভাগে ভাগ করেছিলাম। একটা দলিলি ঋণ, আরেকটা তহবিল হতে দেও আগাম বা ঋণ। দলিলি ঋণ একটু আলোচনা করেছি গত ক্লাসে। বাণিজ্যিক দলিলি ঋণ, অবাণিজ্যিক দলিলি ঋণ। ব্যাংক তার গ্রাহকদের দলিলের মাধ্যমে যে ঋণগুলো দিয়ে থাকেন সেগুলো হচ্ছে দলিলি ঋণ। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, সেটা নিয়ে এখন আর করছি না। আর তহবিল থেকে দেয় ঋণ, এটাকে আমরা আগামও বলি। যখনই তহবিল থেকে ব্যাংক কোনো ঋণ প্রদান করে, তখন সেটাকে আগামও বলা যায় এবং বলে, আগাম বলা হয়ে থাকে। তাহলে আসো, এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ধার, আরেকটা নগদ, আরেকটা জমা অতিরিক্ত ঋণ। এখন সবগুলো পার্থক্য, কথাবার্তা, জানা অজানা সবগুলো তথ্য কিন্তু এই ধার এবং নগদ ঋণে রয়েছে। এখন আসো ধার কি।
ধার হচ্ছে ব্যাংক যখন তার গ্রাহকদের কি করেন, কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী ঋণ প্রদান করে, তাকে সাধারণ ঋণ বা ধার বলা হয়। এক সময় অনেক আগেকার দিনে যে বন্ধকি ঋণ বলে একটা কথা ছিল, সেটাই কি আসলে এই সাধারণ ঋণ বা ধার বলে বোঝানো হয়। সহজ কথা ধার, আমরা সবসময় বলি সে তার কাছে ধার নিয়েছে। এই ধারটাই হচ্ছে সাধারণ ঋণ। এটা কি, যেমন বর্তমানে সিকিউরিটিজ, বন্ড, এফডিআর, হ্যাঁ, এগুলো জামানত রেখে ব্যাংক সাধারণত এই ধারের অর্থটা ঋণ দিয়ে থাকে। তাহলে ধার কি আমরা বুঝলাম। এরপর এসছে নগদ ঋণ কি। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে একেবারে খাতায় লিখে ফেলো। এটার একটা বাণিজ্যিক শব্দ বা ওয়ার্ড সিসি। আমরা সবসময় দেখবে যে কেউ বলবে যে আমরা সিসি অ্যাকাউন্ট খুলেছি, সিসি নিয়েছি, লোনও বলবে না, সিসি নিয়েছি। মানে সিসি মানে ক্রেডিট ক্যাশ, আমরা সরি ক্যাশ ক্রেডিট, হ্যাঁ, আমরা সিসি নিয়েছি। তাহলে তোমরা যখনই কোনো ব্যাংকে যাবে বা ব্যাংকের সাথে লেনদেনে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, তখন সিসিটা একেবারে ওতপ্রোতভাবে ব্যবসায়ীদের সাথে জড়িত থাকে এই কথাটা। এখন এই সিসি কি বা ক্রেডিট বা ক্যাশ ক্রেডিটটা কি? চলতি মূলধনজনিত অসুবিধা দূর করার জন্যে যখন ব্যাংক তার গ্রাহকদের অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ মঞ্জুর করে, তাকেই বলে নগদ ঋণ বা ক্যাশ ক্রেডিট। আমরা বুঝেছি কি, চলতি মূলধনজনিত অসুবিধা দূর করার জন্যে ব্যাংক তার গ্রাহকদের অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে যখন ঋণ মঞ্জুর করে। তাহলে এখানে একটা কথা এসছে কি, চলতি মূলধনজনিত অসুবিধা। এরপরে আসছি আমরা এতে। তারপরে এটাকে আমরা কি বলি, যে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট বলি বা সিসি অ্যাকাউন্ট বলি। আজকাল অবশ্য দেখা যায় যে চলতি হিসাবের যারা গ্রাহক থাকেন ব্যাংকে, তাদেরকেও তাদের ব্যক্তিক জামানতের বিপক্ষে ব্যাংক এই ধরনের লোনগুলি দিয়ে থাকে। আর এখানে কিন্তু মঞ্জুরকৃত ঋণের কোনো নির্দিষ্ট সীমা থাকে না। আমার যে পরিমাণ ঋণ মঞ্জুর করছে তার কোনো নির্দিষ্ট সীমা নেই যে 10 লাখ দেব, 5 লাখ দেব। এখানে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়, সেই সম্পাদিত চুক্তির উপর ভিত্তি করে ব্যাংক বারবার একই হিসাব ব্যবহার করে এখান থেকে কি করতে পারে, তাদের প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পারে, তাদের সুবিধা মতো টাকা সময় জমাও দিতে পারে। এটা হচ্ছে কি, চলতি মূলধনজনিত অসুবিধাগুলো দূর করার জন্য ব্যাংক এই ধরনের ঋণগুলো দিয়ে থাকে। আর এটা কি বললাম, নির্দিষ্ট কোনো সীমা নেই এই ঋণের। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। দেখো 3 নম্বরটা, জমা অতিরিক্ত ঋণ। ব্যাংক তার চলতি হিসাবে গ্রাহককে জমাকৃত আমানতের বাইরে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ চেক কেটে ওঠানোর যে সুযোগ প্রদান করে, সেটা হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। এখানে কি বলছে, একটা নির্দিষ্ট পরিমাণ আমানতকৃত অর্থের বাইরে, মানে ব্যাংকের কাছে গ্রাহকের যে টাকাটা আমানত রাখা রয়েছে তার বাইরেও অতিরিক্ত যে অর্থ উত্তোলনের সুযোগ ব্যাংক দেয় গ্রাহককে, সেটাই হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। এটাও সাধারণত চলতি হিসাবের যিনি গ্রাহক থাকেন তাকে এই ধরনের ঋণগুলো দেওয়া হয়ে থাকে। আর এই ঋণের জন্য কিছু জামানত প্রয়োজন হয়, যেমন শেয়ার, বন্ড, সিকিউরিটিজ, স্বর্ণ, এফডিআর, এই ধরনের সম্পদগুলো এই জমা অতিরিক্ত ঋণের অ্যাগেনস্টে সাধারণত জমা রাখা হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি কি, ব্যাংক তার গ্রাহকদের ব্যক্তিগত সুনামকেই কিন্তু এই ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকেন। যে গ্রাহক তার ব্যক্তিগত সুনাম ব্যাংকের সাথে বেশি রাখতে পেরেছে, সেই জমা অতিরিক্ত ঋণের সুযোগটা তার চলতি হিসাবে অ্যাগেনস্টে পেয়ে থাকে। তার চলতি হিসাবে কি থাকে, যে আমানতকৃত অর্থ আছে তার বিপক্ষে তার বেশি পরিমাণ অর্থ উত্তোলনের যে সুযোগ, সেটা হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। আচ্ছা, আমরা এই ধার, নগদ ঋণ ও জমা অতিরিক্ত ঋণ সম্পর্কে জানলাম। এখন এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা মনে রাখতে হবে। এই কারণে তোমাদের প্রশ্ন আসে
ধার এবং জমা অতিরিক্ত ঋণের মধ্যে 2টি পার্থক্য করো, অথবা 5টি পার্থক্য করে দেখাও, 4টি পার্থক্য করো, যে মানে আমাদেরকে পার্থক্যটা বুঝতে হবে। 1 নাম্বার লেখার জন্যে, অনুধাবনের প্রশ্নের উত্তর করার জন্যে। 2 নাম্বার সেটা বুঝতে হবে আমাদের উদ্দীপক থেকে কোনটা ধার কোনটা নগদ ঋণ সেটাকে বের করে আনার জন্য। আমরা একটু পার্থক্যগুলো দেখি। আমি এতক্ষণ যা বলেছি তার থেকে যদি আমরা পার্থক্যগুলো বের করি, তাহলে আমরা দেখব যে ধারে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে বা জামানত রেখে আমরা ঋণ দিয়ে থাকি, আর নগদ ঋণে অস্থাবর সম্পত্তিকে বন্ধক রেখে আমরা ঋণ দিয়ে। 2 নম্বরে আমরা বলতে পারি দীর্ঘ বা মধ্যমেয়াদী ঋণ হয়ে থাকে ধারের সময়, এবং নগদ ঋণের সময় স্বল্পমেয়াদী হয়ে থাকে ঋণগুলো। 3 নম্বরে আমরা আসতে পারি ধারে যে টাকাটা প্রদান করা হয় ধারে ঋণের ক্ষেত্রে পুরো টাকার উপরই সুদ ধার্য করা হয়, এবং নগদ ঋণের বেলায় শুধুমাত্র উত্তোলিত এবং অফেরতযোগ্য অর্থের উপরই সুদ ধার্য করা হয়। 4 নম্বরে আমরা আসতে পারি যে গ্রাহক এই ধরনের ঋণগুলোকে কিস্তিতে কিস্তিতে অল্প অল্প করে পরিশোধ করে থাকে বা করতে পারেন। আর নগদ ঋণের বেলায় গ্রাহক তাদের সুবিধা মতো যে কোনো সময় অর্থ জমা দিয়ে ঋণ সমন্বয় করতে পারে। গ্রাহকের আজকে কিছু টাকা হলো, সে জমা দিল, পরবর্তী সময় আরও কিছু টাকা জমা, এখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার কোনো নিয়ম থাকে না। এরপরে 5-এ আমরা দেখি যে ধারের ক্ষেত্রে গ্রাহক চাইলে প্রয়োজন মতো চেক কেটে অথবা একেবারে চেক কেটেও টাকা উত্তোলন করতে পারে। আর নগদ ঋণের ক্ষেত্রে যেহেতু ঋণ হিসাবে একেবারেই সব টাকা স্থানান্তর করা হয়ে থাকে, এই জন্যে নগদ ঋণের ক্ষেত্রে এই ধরনের সুবিধাগুলো গ্রাহক পায় না বা প্রয়োজনও নাই। আরও কিছু পার্থক্য আমরা আনতে পারি, যেমন গ্রাহকের নামে ধারের ক্ষেত্রে হিসাব খুলে হয় এবং সেই হিসাবে টাকা স্থানান্তর করা হয়। আর নগদ ঋণের ক্ষেত্রে নগদ ঋণ হিসাব খুলতে হয় এবং সেখানেই টাকাগুলো একেবারেই স্থানান্তর করা হয়, পুরো টাকাকে একবারে স্থানান্তর করা হয়। আর এখানে ঋণের একটা নির্দিষ্ট সীমা থাকে, কখন? নগদ ঋণের ক্ষেত্রে, কারণ ঋণ যেহেতু একেবারে একটা নির্দিষ্ট পরিমাণ ঋণ গ্রহীতা নিয়ে থাকেন, তাই একসাথে নির্দিষ্ট পরিমাণ ঋণ একই হিসাবে স্থানান্তর করা হয়। তাহলে আমি যে পার্থক্যগুলো এখন বললাম সেগুলো আমাদের উদ্দীপক থেকে 2টা ঋণকে আলাদা করে বের করার জন্য বা কোন ধরনের ঋণ সেটা বোঝার জন্য এই পার্থক্যগুলো আমাদের খুব জরুরি। তোমরা বৈশিষ্ট্য পড়বে, বৈশিষ্ট্যে পার্থক্যগুলো আছে, আমি এরই মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলোচনা করেছি, কিন্তু এই বৈশিষ্ট্য থেকে 2টো ঋণকে আলাদা করা তোমাদের জন্য কিন্তু কঠিন, এবং কোনো বইয়ে এই পার্থক্যগুলো নাই। আমি পার্থক্যগুলো তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি, কারণ এগুলোর উপর ভিত্তি করেই যেন তোমরা খুব সহজে উদ্দীপককে থেকে ঋণগুলো বের করতে পারো। তাহলে প্রিয় ছাত্রীরা, আমি যে পার্থক্যগুলো বললাম তোমরা একটা কাগজ নাও বা খাতা নাও, একদিকে ধার লিখো, আরেকদিকে নগদ ঋণ লিখো, লিখে মাঝখানে একটা লাইন টেনে 2টো পার্থক্যকে আমার কথা মতো আলাদা করে করে লিখে ফেলো। আমি এই কথাগুলো আবার বলছি না, তোমরা শুনে নিও আবার। আর এখন আমরা আসবো জমা অতিরিক্ত ঋণে। জমা অতিরিক্ত ঋণ কি সেটা অলরেডি বলে ফেলেছি, এর কিছু বৈশিষ্ট্য আমি বলছি। যেমন চলতি হিসাবে জমার অতিরিক্ত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগই হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। এই 3 নাম্বারটা আমি আলোচনা করছি। কি? চলতি হিসাবে জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগই হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। ব্যাংক তার অত্যন্ত পরিচিত গ্রাহকদের এই ধরনের ঋণ সুবিধা প্রদান করে থাকে এবং স্বল্প মেয়াদের প্রয়োজন মেটানোর জন্য এই ঋণগুলো দেওয়া হয়ে থাকে। আর এই ঋণের যে সুদটা, সেটা শুধুমাত্র অতিরিক্ত উত্তোলিত অর্থের উপরেই এই সুদ বা লাভ দিতে হয়। আচ্ছা, আমরা আরও কিছু ঋণ এখন আলোচনা করব যেগুলো অন্যান্য ঋণ হিসাবে
প্রদত্ত হয়ে থাকে, ব্যাংক দিয়ে থাকে, সেগুলো সাধারণ আগাম শ্রেণীবিভাগে পড়ে বা ব্যাংক ঋণের শ্রেণীবিভাগে পড়ে। দেখো, অন্যান্য ক্ষেত্রে প্রদত্ত যে ঋণগুলো সেগুলো আমি ইংলিশটা বলছি কারণ এতেই তোমরা বেশি অভ্যস্ত এবং আমার মনে বেশি বুঝতে পারবে। যেমন লোন অ্যাগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। আমরা যখন ব্যাংক অন্যান্য যে ঋণগুলো প্রদান করে সেখানে দেখা যায় যে ঋণ সুবিধা আমদানিকৃত পণ্যের জামানতের বিপরীতে এই ধরনের ঋণ সুবিধাটা আমদানিকারক এবং রপ্তানিকারকদের অনুকূলে বা প্রতিকূলে এগুলি প্রদান করা হয়। এগুলি সাধারণত আমদানি রপ্তানি ব্যবসায়ী বেশি উল্লেখযোগ্য এই ঋণগুলো। এরপর হচ্ছে LTR, লোন অ্যাগেনস্ট ট্রাস্ট রিসিপ্ট। ব্যাংক তার লিমের মতোই যে আমদানিকৃত মালের উপর একটি ঋণ সুবিধা দেয়, এই ধরনের ঋণ সুবিধাটা দিয়ে থাকে। ঋণ গ্রাহক ট্রাস্ট রিসিপ্ট দিয়ে ব্যাংক থেকে মাল ডেলিভারি নেয় এবং তা বিক্রি করে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেয়। এটা হচ্ছে LTR। এরপরে আছে PAD, পেমেন্ট অ্যাগেনস্ট ডকুমেন্ট। এটাও আমদানি রপ্তানি ব্যবসার বেলায় প্রযোজ্য। তারপর আসছে প্রি শিপমেন্ট ক্রেডিট, পোস্ট শিপমেন্ট ক্রেডিট। এগুলো হচ্ছে শিপমেন্ট। আমরা শিপমেন্ট জানি, জাহাজীকরণ আমরা পড়েছি, বিমাতেও আমরা পড়বো বারবার। সেই জাহাজীকরণের আগে এবং পরে যে ঋণগুলো ব্যাংক আমদানি রপ্তানি ব্যবসার সুবিধার জন্যে আমদানি রপ্তানি কারকদেরকে প্রদান করে থাকেন, সেটা হচ্ছে প্রি শিপমেন্ট ক্রেডিট এবং পোস্ট শিপমেন্ট ক্রেডিট। এরপর এসছে ভোক্তা ঋণ। এটা একটু আমি আলোচনা করছি কারণ এটা তোমাদের প্রায় MCQ প্রশ্নে থাকে। আসলে কনজিউমার ঋণটা যেটা আমি বলছি ক্রেডিটটা, সেটা বিশ্ব জুড়ে এখন গ্রাহক আকৃষ্ট করার জন্য প্রত্যেকটা ব্যাংকের একটা কি বলবো একদম প্রচার নির্ভর একটা ঋণ। সেটা প্রত্যেকটা ব্যাংকে এই ঋণগুলো দিয়ে ব্যাংকদের আকৃষ্ট করে। এটা কি গৃহস্থালী বিভিন্ন জিনিসপত্র, পরিবারের জন্য ব্যবহৃত গাড়ি, ফ্ল্যাট ক্রয় ইত্যাদি খাতে এই ঋণগুলো ব্যাংক দিয়ে থাকে। এই ক্ষেত্রে ব্যক্তিগত জামানতটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ ব্যাংকের সাথে যে গ্রাহকের অনেক দিনের লেনদেন, সেই গ্রাহকের ব্যক্তিগত জামানতের বিপক্ষে ব্যাংক এই ধরনের ঋণগুলো মঞ্জুর করে থাকে। এটাকে কি বলি আমরা? ভোক্তা ঋণ বা কনজিউমার ক্রেডিট। এই ভোক্তা ঋণ কি, এটা সবসময় আসে, তোমরা একটু এটা খেয়াল করো এবং নোট করে ফেলো, ভোক্তা ঋণ কি বা কনজিউমার ক্রেডিট কি। এরপরে এসছে বিল ক্রয় ও বাট্টাকরণ। এটাও এক ধরনের ঋণ প্রদান ব্যাংকের। ব্যাংকের জন্য এটি খুব একটা নিরাপদ সুবিধাজনক বিনিয়োগ। বিলের সঙ্গে বিভিন্ন যে সহায়ক দলিলগুলো আছে, যেমন রেলওয়ে রসিদ, জাহাজ চালানি রসিদ, তা পার্সেল, বিনিময় বিল, এগুলো সংযুক্ত করে ডকুমেন্টারি কিছু বিল বা ঋণ দিয়ে থাকে ব্যাংক। এগুলোকে বলে বিল ক্রয় ও বাট্টাকরণ। প্রিয় ছাত্রীরা, আমরা আজকে যে অধ্যায়ের যে প্রশ্নটা পড়লাম বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকগুলো কাহাকে বলে কি এগুলো পড়তে গেলে কিন্তু তোমাদের একটু মাথায় ঢোকাতে সমস্যা, আমি বুঝি। তারপরেও আমাদের পড়তে হবে, জানতে হবে। এই জন্য আমি প্রথমেই বলেছি নোট করো, খাতা নাও। আশা করি তোমরা নোট করেছো এবং আমার এইগুলো নোট হিসাবে লিখেছো। আমি আজকে আবার আরেকটা কথা বলছি, যেটা গত ক্লাসে বলেছি। আজকের এই ক্লাসটা ব্যবস্থাপনা ক্লাস ছিল তোমাদের অনলাইন রুটিনে। আমার ব্যবস্থাপনা এবং ব্যাংকিংয়ে সমন্বয় করার জন্য আমি আজকেও এই ক্লাসটা ব্যাংকিং নিলাম। আগামী ক্লাসে হয়তো লাগবে, আরও 2টো ক্লাস লাগতে পারে, ব্যাংকিং নেব। তারপর আমরা আবার আমাদের সেই নির্ধারিত ক্লাসে ফিরে যাব। আমি এটা কেন নিচ্ছি? সমন্বয় করার জন্য। আমরা ব্যবস্থাপনা অনেক এগিয়ে গেছি, বারবার করে রিভিশন শেষ, উদ্দীপকও শেষ, কিন্তু আমাদের ব্যাংকিংটা আরেকটু এগিয়ে গেলে দুটো সমন্বয় হবে বলেই আমি ক্লাসটা এখন নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।